এ কি সুপর্ণা একটা কিছু গালাগাল দিল নাকি আমায়? তোমরা কিছু একটা আওয়াজ শুনলে? একজন মহিলা কিছু একটা বললো। হ্যাঁ স্যার, একটা রেকর্ডিং এর আওয়াজ হলো। ও, আমি ভাবলাম তুমি বোধহয় আমাকে কোনো গালাগাল টালাগাল দিলে আর কি। এখানে তো মহিলা একজনই আছে। আচ্ছা, যাই হোক, আমি যেটা তোমাদেরকে যেটা বলে আজকে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে রিগার্ডিং দিস, যেটা আমি তোমাদের বলেছিলাম, চার্জ অন দা প্রোটিন, ঠিক আছে, এবং সেটার কি রিলেশন অন ইয়োর আয়ন এক্সচেঞ্জ ক্রোম্যাটোগ্রাফি, কিভাবে কি চার্জ বেশি হয় কম হয়, এই পুরো ব্যাপারটা। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, ফাইন। কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে যে ইয়েটা হচ্ছে না কেন, স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাহলে এইটা তো হওয়া উচিত, এটা কেন শেয়ার হচ্ছে না? হ্যাঁ, এই তো, এটা শেয়ার হচ্ছে। দেখা যাচ্ছে না? ভালো দেখা যাচ্ছে তো, দারুণ প্রেজেন্টেশন। হ্যাঁ, এখান থেকে আমরা স্টার্ট করব। আচ্ছা, একটু বলো শুনি, একটা প্রোটিনের ওপর অনেকগুলো পজিটিভলি চার্জড অ্যামিনো অ্যাসিড আছে, ঠিক আছে, অনেক পজিটিভলি চার্জড অ্যামিনো অ্যাসিড আছে। সেটা কি ধরনের পিআই কোন লেভেলে হবে, এবং আমি যদি সেটাকে আয়ন এক্সচেঞ্জ করতে চাই, ক্যাটায়ন এক্সচেঞ্জ, অ্যানায়ন এক্সচেঞ্জ কিভাবে করব, কি ধরনের বাফারে, এবং সিমিলারলি তোমার যেটা হচ্ছে গিয়ে যে একটা প্রোটিনের উপর নেগেটিভলি চার্জড অ্যামিনো অ্যাসিডস আছে, অনেক অনেক আছে একটা প্রোটিনে নেগেটিভলি চার্জড অ্যামিনো অ্যাসিড, সেটার পিআই কোন জায়গায় হবে, ক্যাটায়ন এক্সচেঞ্জ আর আয়ন এক্সচেঞ্জ কিভাবে করব, একটু বলো। কে বলবে? কেউ বলতে পারবে না? হ্যাঁ স্যার। কে, সায়ন বিশ্বাস? না না না, সায়ন বিশ্বাসের দরকার নেই, সায়ন বিশ্বাস অনেক কিছুই বলেছে। সায়ন দাস, তুমি বলো তো। নেগেটিভলি চার্জ যেটা থাকবে ওটার তো পিএইচ ওই অ্যাসিডিক এর দিকে হবে, পিআই অ্যাসিডিক এর দিকে হবে, মানে 7 এর কম। আর যদি অনেক পজিটিভলি চার্জ অ্যামিনো অ্যাসিড থাকে? 7 এর উপরে হবে। 7 এর উপরে হবে। ফার্স্ট এক্সপ্লেইন মি ওয়াই, কেন এরকম হবে? ওই এইচ প্লাস গুলো সি ডবল মাইনাস কে সি ডবল এইচ করে নিউট্রাল করে দেবে, ওই জন্য পিএইচটা কমে যাবে। একটু বুঝি আমরা এইচ প্লাস তাহলে, বাড়াতে গেলে একটু বুঝি, কারণ এটা তোমাকে, দেখো, তোমাকে এক্সপ্লেন করতে হবে, বাকিরাও তো সবাই বুঝছে। আমি বুঝতে পেরে গেলাম তোমার কথাগুলো, কিন্তু এখন যদি আমি বলি সুপর্ণা তুমি এটা শুনে কি বুঝলে, এইচ প্লাস গুলো সিও মাইনাস কে নিউট্রালাইজ করে দেবে, সুপর্ণা তুমি কি বুঝলে এটা শুনে? ও যেটা বলেছে সেটা অ্যাবসলিউটলি ঠিক বলেছে, কিন্তু অত্যন্ত শর্টে বললো, যার জন্য বোঝা যায়নি। এবার আমরা একটু একটু করে বুঝি, ঠিক আছে? সায়ন দাস, ইউ স্টে উইথ মি। আচ্ছা, প্রথমে যখন আমার অনেক নেগেটিভলি চার্জড অ্যামিনো অ্যাসিড আছে, তখন আমার পিএইচ 7 এ প্রোটিনটার উপর কি চার্জ থাকবে, মানে নিউট্রাল পিএইচ এ প্রোটিনটার উপর কি চার্জ থাকবে সায়ন দাস? কি অনেকগুলো কি বলুন? অনেকগুলো নেগেটিভলি চার্জড অ্যামিনো অ্যাসিড আছে, এই মতো অবস্থায় আমার পিএইচ 7 এ, মানে নিউট্রাল পিএইচ এ প্রোটিনটার উপর কি চার্জ থাকবে? নেগেটিভই হবে। নেগেটিভ চার্জ থাকবে, ঠিক আছে। এইবারে আমি যেই পিএইচটা কমাচ্ছি, পিআইটা মানে কি? পিআই মানে হচ্ছে নেট চার্জ 0 হবে, তাই তো? প্রোটিনের নেট চার্জটা 0 হবে, আইসোইলেকট্রিক পয়েন্ট। তাহলে এবারে পিএইচ 7 এ নেগেটিভ আছে, এবার যেই আমি পিএইচ কমাচ্ছি, মানে বলছি অ্যাসিডিকের দিকে নিয়ে যাচ্ছি, তখন আমার কিসের কনসেন্ট্রেশন বাড়ছে? এইচ প্লাস এ, এইচ প্লাস এর কনসেন্ট্রেশন বাড়ছে। এইচ, দাঁড়াও একটা অ্যামিনো অ্যাসিড স্ট্রাকচার দেখিয়ে তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। যদি এখন যদি এই যে এখানেই অ্যামিনো অ্যাসিড স্ট্রাকচার আছে, এইচ প্লাস এর কনসেন্ট্রেশন বাড়ছে। এবার আমার প্রোটিনটা পিএইচ 7 এ নেগেটিভলি চার্জ কেন ছিল? কোন গ্রুপটা নেগেটিভলি চার্জ ছিল, যার জন্য প্রোটিনটার উপর একটা নেগেটিভ চার্জ আসছিল পিএইচ 7 এ? সি ডবল মাইনাস। সি ডবল ও মাইনাস। এবার আমি যেই পিএইচ কমাচ্ছি,
তখন কি হলো H প্লাস বাড়ছে, এবার C ডাবল ও মাইনাসটা কি হবে? সি ডবল এইচ হয়ে যাবে। C ডাবল ও H হয়ে যাবে। তার মানে যে আমার যে নেগেটিভ চার্জটা ছিল সেই নেগেটিভ চার্জটা কিছু নিউট্রালাইজ হবে। খুব স্মুথ ভাবে বোঝালাম, এইভাবে হয় না যদিও, ঠিক আছে। যাই হোক, মানে এটা জাস্ট তোমাদের একটা এক্সপ্লেইন করার উপায় ছিল। হ্যাঁ, এইভাবে হয় না। দুইটার আয়নিক ফর্মে যেটা হয় NH3 প্লাস থাকে আর CO ও মাইনাসই থাকে। বাট হোয়াট এভার, এইটা বোঝানোর জন্য এইটা যে আমার একটা নেগেটিভলি চার্জ প্রোটিন যেখানে অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড খুব বেশি আছে, এবার যদি আমি পিএইচ কমাই তাহলে কি হবে, সেটা নেগেটিভ চার্জটা কিছুটা নিউট্রালাইজ হয়ে যাবে। তাহলে যদি নেগেটিভলি চার্জ অ্যামিনো অ্যাসিড খুব বেশি থাকে একটা প্রোটিনে, তার পিআই অ্যাসিডিক রেঞ্জে থাকবে। সিমিলারলি যদি একটা প্রোটিন পজিটিভলি চার্জ হয়, একটা প্রোটিন পজিটিভলি চার্জ হয়, ঠিক আছে, এই মানে প্রচুর পজিটিভ চার্জ অ্যামিনো অ্যাসিড আছে, প্রচুর পজিটিভ চার্জ অ্যামিনো অ্যাসিড লাইসিন, আর্জিনিন, হিস্টিডিন ইত্যাদি আছে। এই মতো অবস্থায় সেই প্রোটিনটার pH 7 এ কি চার্জ থাকবে? পজিটিভ। পজিটিভ। এইবার যদি আমি pH-টা বাড়াতে থাকি তখন কি হবে? ওএইচ মাইনাস করে এনএইচ থ্রি প্লাস থেকে একটা করে এইচ প্লাস নিয়ে নেবে, দিয়ে এনএইচ টু করে দেবে। আচ্ছা, তার মানে এবার আস্তে আস্তে পজিটিভ চার্জটা প্রোটিনের উপর কমছে, কমে একটা জায়গায় এমন হবে যে প্রোটিনটা নিউট্রাল হয়ে যাবে। তাহলে সেটাই হচ্ছে সেটার আইসোইলেকট্রিক ফর্ম। তো দ্য টেক হোম মেসেজ ইজ যে আমার যদি প্রচুর নেগেটিভলি চার্জ অ্যামিনো অ্যাসিড থাকে তাহলে অ্যাসিডিক রেঞ্জে সেটার পিআই হয় সেই প্রোটিনের। আমার যদি প্রচুর পজিটিভলি চার্জ অ্যামিনো অ্যাসিড থাকে তাহলে বেসিক রেঞ্জে সেটার পিআই হয়। ক্লিয়ার হলো? কারোর কোনো ডাউট থাকলে বলো, কিন্তু এইসব যদি ডাউট থেকে যায় সারা জীবনের মতো হ্যান্ডিক্যাপ, কিন্তু কিচ্ছু পারবে না এরপরে রিসার্চ করতে গিয়ে, ইয়ে করতে গিয়ে কিচ্ছু পারবে না। ডাউট আছে? সবাই বুঝতে পেরেছে? ওকে সায়ন দাস, ইউ ক্যান মিউট ইউরসেলফ নাও। এবারে প্রশ্ন ওপেন টু অল, যে তোমরা এবার জিজ্ঞেস করতে পারো যে স্যার এইটার সঙ্গে আপনি একটা কথা বলুন, আমাদের রিসার্চের কি রিলেশন? এটা মুখস্থ করলে হয়। রিসার্চের রিলেশন হচ্ছে যে প্রোটিন পিউরিফিকেশনে সব থেকে ওয়াইডলি ইউজ টেকনিক হচ্ছে কি আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি, যেটা তোমাদের দেবযানী ম্যাডাম পড়িয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে, এবার ধরো তুমি একটা প্রোটিনকে আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি করতে চাও। ইট ইজ আ প্রোটিন হ্যাভিং লট মেনি নেগেটিভলি চার্জ অ্যামিনো অ্যাসিড, লট মেনি নেগেটিভলি চার্জ অ্যামিনো অ্যাসিড। এটাকে তুমি কি ধরনের আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি করতে চাও? না অ্যানায়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি করতে চাও। তাহলে নেগেটিভলি চার্জ অ্যামিনো অ্যাসিড যদি প্রচুর থাকে তাহলে পিআই কত হতে পারে? সে পিআই হলো গিয়ে হচ্ছে 6 বা 5.5, সেটা পিআই হলো। ওকে, এবার তুমি 5.5 পিআই এর একটা প্রোটিনকে অ্যানায়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি করতে চাও, তাহলে তুমি কিভাবে করবে? তাহলে সেটাকে প্রথমে অ্যানায়ন বানাতে হবে, সেটা তুমি কিভাবে বানাবে? কে বলবে? যে বলবে আমি কিন্তু এক্সট্রা ওএইচ মাইনাস নম্বর দিতে দেবো। হবে। না না, ওইচ মাইনাসটা তো তুমি এমনি সাপ্লাই করতে পারবে না। তোমাকে কিভাবে একটা প্রোটিনের উপর চার্জ ইম্পার্ট করতে হয়, তোমাকে সেটাকে একটা বাফারে নিতে হয়। তো তোমার ঠিক আছে, একটা 5.5 পিআই রয়েছে। এবার তুমি কত অ্যানায়ন এক্সচেঞ্জ, অ্যানায়ন কথাটার মানে কি, সেটার উপর পজিটিভ চার্জ থাকবে না নেগেটিভ চার্জ থাকবে? নেগেটিভ। কারোর কোনো ডাউট আছে এই ব্যাপারে যে নেগেটিভ চার্জ থাকবে? আচ্ছা, এবার তোমার নেগেটিভ চার্জ সেটার উপর থাকলে তাহলে তুমি মোটামুটি কত পিএইচ এর ব্যাপারে প্রোটিনটাকে যদি তুমি নাও বা ডায়ালাইজ করো তাহলে তার উপর নেগেটিভ চার্জ আসবে। পিআই হচ্ছে গিয়ে 5.5। 5.5 এর থেকে বেশি পিএইচ এর মানে খুব বেশি 7 এর পিএইচ যদি কোনো বাফার নিই তাহলে তো নেগেটিভ চার্জ আসবে। ভেরি গুড, শুভঙ্কর বললো এটা অ্যাবসলিউটলি কারেক্ট। আমি যদি হায়ার পিএইচ এর একটা বাফার নিই তাহলে সেটার উপর নেগেটিভ চার্জ আসবে।
কেন সেটা হবে? again the same যেটা concept. যেটা যেটা এক্ষুনি বলছিলেন আপনি যে এইচ প্লাস গুলো আবার বেড়ে এই ওএইচ মাইনাস গুলো আবার বেড়ে যাবে, মানে হ্যাঁ সিওএইচ ওইটা বেড়ে যাবে আবার, যার জন্য নেগেটিভ হয়ে যাবে। হ্যাঁ, কারণ বেশি বাফার দিলে তো ওদের এই মানে ওএইচ এর এইচ প্লাস পরিমাণটা গুলো বেশি থাকবে। প্রোটিন থেকে বেরিয়ে যাবে, কারণ ওএইচ মাইনাসের সঙ্গে এইচ প্লাস H2O তৈরি করবে। ফলে পজিটিভ চার্জ যদি বেরিয়ে যায় তাহলে টোটাল নেগেটিভ চার্জ বাড়বে। হ্যাঁ, এবার আমি যে রেজিনটা নেব সেই রেজিনটা কিরকম চার্জ হবে, তাতে পজিটিভ চার্জ থাকবে না নেগেটিভ চার্জ থাকবে? পজিটিভ। পজিটিভ চার্জ থাকবে। পজিটিভ চার্জ কোনো রেজিনের নাম আমার বলতে পারবে? সিলিকা রেজিন। হ্যাঁ, সিলিকা রেজিন, এটা কি আন্দাজে কেউ বললো? ওরকম হ্যাঁ ইচ্ছে স্যার, মতো ওরকম ইচ্ছে মতো মানে রেজিন নেওয়া যায় না। রেজিন, তোমরা তার মানে কেউ আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফিটা পড়োনি। রেজিন কি রকম হয়? রেজিন হয় স্ট্রং অ্যানায়ন এক্সচেঞ্জ, উইক অ্যানায়ন এক্সচেঞ্জ, স্ট্রং ক্যাটায়ন এক্সচেঞ্জ, উইক ক্যাটায়ন এক্সচেঞ্জ, এইরকম রেজিন হয়। তো তোমরা পড়োনি কেউ আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি? না স্যার, ম্যামের ভিডিওগুলো এখনো দেখা হয়নি, দেখতে হবে। ঠিক আছে, তাহলে এই ডিসকাশন আর আগে বাড়িয়ে লাভ নেই, তাহলে সেটা তোমাদের দেখতে হবে। তাহলে এইটা বোঝা গেল যে আমার একটা প্রোটিনের পিআই যদি 5.5 হয়, তার মানে হচ্ছে যে সেই প্রোটিনটায় নেগেটিভলি চার্জ অ্যামিনো অ্যাসিড বেশি আছে, এবং সেটাকে যদি আমি একটা অ্যানায়ন এক্সচেঞ্জ করতে চাই, তাহলে আমি কি করব, সেটা হায়ার পিএইচ এর একটা বাফারে নিয়ে গেলে সেটা কিন্তু অ্যানায়ন, সেটা অ্যানায়ন হয়ে গেল। এবার আমি একটা পজিটিভলি চার্জ রেজিনকের সাথে সেটাকে বাইন্ড করাবো, এবং তারপর ক্রোমাটোগ্রাফিতে কি কি করব সেই নিয়ে আমি এখানে যাচ্ছি না, বাট দ্যাটস নট সামথিং আই ওয়ান্ট। যদিও আমি তোমাদেরকে, আচ্ছা ঠিক আছে, ওইটা একটু পরে আসছি। এইবারে শুভঙ্কর আমাকে এই কথাটা বলো যে ওই সেম প্রোটিনটাকে কি আমি ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন দিয়ে পাস করাতে পারি? হুম, ক্যাটায়ন এক্সচেঞ্জ দিয়ে করাতে গেলে তো পিএইচটাকে আরো কমাতে হবে যদি ক্যাটায়ন করতে চাই, কিন্তু পিআই তো হচ্ছে আপনি বললেন 5.5 যদি পিআই হয়, হুম, তাহলে তাহলে কি? ও লো, আরো লো পিএইচ এর কোনো বাফার নিতে হবে, কিন্তু অত লো পিএইচ এর বাফার তো হয় কি কেন জানি না হবে না? সেটা আমি। কেন হবে না? তাহলে লো পিএইচ এর বাফার নিতে হবে, তাহলে আর করা যাবে। মানে তোমাদের বাফারের সম্পর্কে আইডিয়া নেই, কোন বাফার কি পিএইচ এর হয় না হয়? ওর থেকে লো পিএইচ এর বাফার হয় কি, এরকম কেন হঠাৎ তোমার মনে হচ্ছে? না এটা স্যার আমার মানে মানে ঠিক ফাইভ জানা নাই এর পয়েন্ট জন্য। 5.5 যদি তোমার পিআই হয়, তো তুমি 3.5 পিএইচ এর বাফার নিয়ে নাও। নিয়ে নিলে তখন কি হ্যাঁ, হবে? তখন প্রোটিনটার উপর ওভারঅল চার্জ কি থাকবে? এটা শুভঙ্কর ছাড়া অন্য কেউ বলো। 5.5 পিআই প্রোটিনটার, এবার আমি যদি 3.5 পিএইচ এর একটা বাফার নিই, তখন প্রোটিনটার উপর কি কি ধরনের চার্জ থাকবে? পজিটিভ চার্জ থাকবে। পজিটিভ চার্জ থাকবে, অ্যাবসলিউটলি কারেক্ট। এবার আমাকে কেউ বলতে পারে ও যেটা শুভঙ্কর যেটা বলছে অত লো পিএইচ এর বাফার হয় কিনা, 3.5 পিএইচ এর কোনো বাফারের নাম কেউ বলতে পারবে? 3.5 পিএইচ আমি কি ধরনের বাফার ইউজ করব? একটা কথা বলি, ঠিক আছে? তোমরা 5th সেমেস্টারেও দেখবে সবাই ওই 9.3 9.2 এরকম সিজিপিএ পেয়েছে। কিন্তু এতে, এটা কথাটা বলছি, হয়তো তোমাদের শুনতে খারাপ লাগবে, কিন্তু এরকম যদি অবস্থা হয়, তাহলে কিন্তু ওই নম্বরটাকে, মার্কশিটটাকে একটা ফ্রেমে বাঁধিয়ে ঘরে টাঙিয়ে রাখতে হবে, এর বাইরে কিছু হবে না। তোমাদের যদি এই আইডিয়াটাও এতদিনে না আসে, তোমরা সবাই বাফারের প্র্যাকটিক্যাল এত দিকলে যে 3 বা 3.5 পিএইচ এর জন্য আমি কি বাফার ইউজ করবো, তাহলে আমি কি বলবো বলো?
তার মানে কি তোমরা সবকিছুই দেখে দেখে লিখে চালিয়ে যাও? ইউ পিপল ডু নট হ্যাভ এনি আইডিয়া মানে এই লো পিএইচ এ আমরা কোন বাফার ইউজ করি, এদিকে এত সোডিয়াম অ্যাসিটেট বাফার, সোডিয়াম সাইট্রেট বাফার কিভাবে বানানো হয় তোমরা লিখেছো, হ্যাঁ, তোমাদের খাতায়। তো সেটা কোন পিএইচ এ কাজ করে বাফারটা জানো না? সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম অ্যাসিটেট এই বাফার গুলো কোন পিএইচ এ কাজ করে? আচ্ছা ধরো আমার নিউট্রাল পিএইচ এ একটা প্রোটিন রাখার হলো, সে 7 বা 7.5, আমি কি বাফার ইউজ করব? 3HCl। আমার 7 pH 6.5 এ একটা প্রোটিন রাখার হলো, আমি কি বাফার ইউজ করব? সেভেন 7.5 না, ট্রিস বাফার 6.5 এ খুব ভালো বাফার না, কাজ অবশ্যই করে কিন্তু খুব ভালো বাফার না। আমি ফসফেট বাফার ইউজ করব, আমি হেপেস বাফার ইউজ করব। 6.5 এ বেস্ট ইউজ অফ ফসফেট বাফার। 7.5 এ ইউ ক্যান ইউজ ট্রিস অর ইউ ক্যান ইউজ হেপেস বাফার। 8.5 এই জায়গায় অলওয়েজ ইউজ আ ট্রিস বাফার। তুমি যদি তারপর 5.5 এই জায়গায় ইউজ সোডিয়াম সাইট্রেট বাফার। তার থেকে যদি তুমি কমাতে চাও 3.5 4.5 ইউজ দ্য সোডিয়াম অ্যাসিটেট বাফার। তো এইগুলো তো আইডিয়া থাকতে হবে। এরপর এমএসসি প্রজেক্ট করতে যাবে, তখন তোমাকে বলা হবে যে একটা প্রোটিনকে পিএইচ করে ডায়ালাইজ করো, তুমি কি তখন জিজ্ঞেস করবে যে পিআই কে, যে তোমাকে যার আন্ডারে প্রজেক্ট করতে স্যার কোন ব্যাপারটা ব্যবহার করবো? তো কি বলবে যে বেসিক কিছু শিখে আসেনি। সো দিস ইজ নট কারেক্ট। আচ্ছা এইবার আমাকে একটা কথা বলো তাহলে, অ্যানায়ন এক্সচেঞ্জ ক্রোম্যাটোগ্রাফির ক্ষেত্রে আমার রেজিনটা কি হবে? পজিটিভ চার্জ হবে না নেগেটিভ চার্জ হবে? পজিটিভ। যদি উইক অ্যানায়ন এক্সচেঞ্জ ক্রোম্যাটোগ্রাফি আমি করি, উইক অ্যানায়ন এক্সচেঞ্জ মানে আমার প্রোটিনের যা পিআই, আমি যে বাফারটায় ডায়ালাইজ করছি সেই বাফারটা লেস দ্যান 2 পিএইচ বেশি হবে। আবার বলছি, আমার প্রোটিনের যা পিআই, তাহলে আমি যে বাফারটায় ডায়ালাইজ করছি সেই বাফারটার পিএইচ লেস দ্যান 2 হবে। তাহলে আমার যদি প্রোটিনের পিআই 5.5 হয়, সেই বাফারটার পিএইচ 7.5 এর কম হবে। যদি কম হয় তখন কি হবে? আমার প্রোটিনটা উইক অ্যানায়ন হবে। এর জন্য আমি একটা পজিটিভলি চার্জ কলম ইউজ করব, যেটাকে বলা হয় ডিএইচ, ডাইইথাইল অ্যামিনো ইথাইল। আমি যদি পিএইচ 2 এর বেশি করে দিই, বাফারের পিএইচ এর ডিফারেন্সটা, মানে আমার প্রোটিনটার পিআই 5.5, আমি যে বাফারটায় প্রোটিনটাকে ডায়ালাইজ করছি সেই বাফারটার পিএইচ হচ্ছে গিয়ে তোমার, যে বাফারটায় প্রোটিনটাকে ডায়ালাইজ করছি সেই বাফারটার পিএইচ হচ্ছে 8, তখন কি আমার প্রোটিনটা স্ট্রংলি একটা অ্যানায়নে পরিণত হবে। তখন কিন্তু আমি একটা স্ট্রং অ্যানায়ন কলম, এই স্ট্রংলি পজিটিভ কলম ইউজ করব, যেমনি হচ্ছে কোয়ার্টিনারি অ্যামিন বা কিউ কিউ কলম। যখন উইক অ্যানায়ন তখন আমি ডিএই ব্যবহার করছি, ডিইএই, ডাইইথাইল অ্যামিনো ইথাইল। এগুলো সব ম্যাডামের ভিডিও দেখলে বুঝতে পেরে যাবে। সিমিলারলি আমি যদি এবারে নিয়ে যাই গিয়ে হচ্ছে 3.5 এর বা 4 এ নিয়ে যাই আমার 5.5, তখন ওটা উইক ক্যাটায়ন হবে। সেক্ষেত্রে আমি একটা নেগেটিভলি চার্জ কলম ইউজ করব, যেটা হচ্ছে গিয়ে আমার কার্বক্সি মিথাইল, সিএম সেফারোজ বা সিএম সেলুলোজ। আমার যদি এবার আমি 5.5 পিআই আমি যদি যে বাফারে ডায়ালাইজ করছি সেটা পিএইচ 3.2 রাখি, তখন ওটা একটা স্ট্রং ক্যাটায়নে পরিণত হবে। এবং সেই স্ট্রং ক্যাটায়নটার ক্ষেত্রে আমি একটা স্ট্রংলি নেগেটিভলি চার্জ কলম ব্যবহার করব, which is মিথাইল সালফোনেট বা এস। তাহলে স্ট্রং ক্যাটায়ন এক্সচেঞ্জ কলম হচ্ছে এস সেফারোজ, উইক ক্যাটায়ন এক্সচেঞ্জ কলম হচ্ছে সিএম সেফারোজ, উইক অ্যানায়ন এক্সচেঞ্জ কলম হচ্ছে ডিএই সেফারোজ বা ডিএই সেলুলোজ, আর স্ট্রং অ্যানায়ন এক্সচেঞ্জ কলম হচ্ছে কিউ বা কোয়ার্টিনারি অ্যামিন সেফারোজ। ব্যাপারটা বোঝা গেল কি? হ্যাঁ স্যার।
দেখো কলম এইটুকু যদি তুমি বোঝো যে তোমার প্রোটিন ক্যাটায়ন হলে নাম বাদ দাও, নাম নিয়ে অত ইম্পর্টেন্ট না। তোমার প্রোটিন যদি ক্যাটায়ন হয় তোমার কলমটা কি হবে? নেগেটিভলি চার্জ কলম হবে। তোমার প্রোটিন যদি অ্যানায়ন হয় কলমটা পজিটিভলি চার্জ কলম হবে। তবেই তো বাইন্ড করবে, নাহলে আয়ন বাইন্ড করবে কি করে আয়নিক ইন্টারঅ্যাকশন দিয়ে? সেকেন্ড হচ্ছে পিআই এর থেকে যদি আমি পিএইচটা বেশি রাখি বাফারে তখন আমার প্রোটিনটা অ্যানায়ন হবে। পিআই এর থেকে যদি আমি পিএইচটা কম রাখি বাফারে তখন আমার প্রোটিনটা ক্যাটায়ন হবে। এইগুলো মাথায় ঢুকছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইটা স্যার যদি বলুন লাস্টটা, হ্যাঁ আমার এই লাস্ট যেটা বলুন সেটা। আমার প্রোটিনটার পিআই এর থেকে যদি আমি পিএইচটাকে বেশি রাখি তখন আমার প্রোটিনটা অ্যানায়ন হবে। আমার প্রোটিনের পিআই এর থেকে যদি আমি পিএইচটাকে কম রাখি বাফারে, যে বাফারে আমি ওটাকে বলছি, তখন আমার প্রোটিনটা ক্যাটায়ন হবে। ওকে, আচ্ছা পিআইটা কখন 7 এর থেকে কম হবে প্রোটিনের? যখন অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড খুব বেশি থাকবে। পিআইটা কখন 7 এর থেকে বেশি হবে প্রোটিনের? যখন বেসিক অ্যামিনো অ্যাসিড খুব বেশি থাকবে। বোঝা যাচ্ছে রুদ্রজিৎ? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবারে আমি হচ্ছে নেক্সট ক্যাটাগরি আসছে উইক অ্যানায়ন স্ট্রং অ্যানায়ন। আমার প্রোটিনটাকে যদি আমি একটা উইক অ্যানায়ন করতে চাই তাহলে আমি পিআই এর থেকে যে পিএইচ এর বাফার নিচ্ছি সেটা লেস দ্যান 2 ডিফারেন্স রাখবো। বেশি হবে মানে 5.5 হলে সে আমি 6.5 কি 7 নিলাম। আমি যদি সেটাকে স্ট্রং অ্যানায়ন বানাতে চাই তখন আমি কি করব? পিআই 5.5 কিন্তু বাফারটা 8 এর নিলাম। সিমিলারলি আমার পিআই 5.5 আমি যদি উইক ক্যাটায়ন বানাতে চাই তাহলে বাফারটা আমি 4 বা 4.5 এর নিলাম। কিন্তু যদি আমি স্ট্রং ক্যাটায়ন বানাতে চাই তাহলে 2 এর উপরে ডিফারেন্স হতে হবে, তাহলে আমি 3.2 3 ইত্যাদি নিলাম। ক্লিয়ার হচ্ছে রুদ্রজিৎ? হ্যাঁ স্যার। অ্যাকর্ডিংলি আমি রেজিন চুজ করবো। আমার যদি কোনো স্ট্রং ক্যাটায়ন হয় তাহলে আমার এক ধরনের রেজিন। হ্যাঁ, স্ট্রং ক্যাটায়ন হলে কি আমার যে রেজিনটা থাকবে তার উপর প্রচুর নেগেটিভ চার্জ থাকতে হবে, তখন আমি মিথাইল সালফোনেট বা এস সেপারোজ রেজিন ইউজ করবো। যদি উইক ক্যাটায়ন হয় তখন সামান্য নেগেটিভ চার্জ থাকলেই হবে রেজিনটার উপর, তখন আমি সিএম সেপারোজ ইউজ করবো। হ্যাঁ, কার্বক্সি মিথাইল সেপারোজ বা সেলুলোজ, যা রেজিনটা তুমি যা ইচ্ছে। সেপারোজ সেলুলোজই ইউজুয়ালি বিটস গুলো হয়, এই দুটোর মধ্যেই বিটস নিতে হয়। আচ্ছা, এবার যদি উইক অ্যানায়ন হয় সেক্ষেত্রে কি হবে? আমাকে ডিএই নিতে হবে, ডাইইথাইল অ্যামিনো ইথাইল। যদি স্ট্রং অ্যানায়ন হয় তখন আমার অনেকটা পজিটিভ চার্জ দরকার, 4টে এন প্লাস গ্রুপের উপর 4টে এন গ্রুপের উপর পজিটিভ চার্জ দরকার, তখন আমি কোয়ার্টেনারি অ্যামিন নেব, বিকজ ইট হ্যাজ গট পজিটিভ চার্জ অন 4 এন গ্রুপ। ঠিক আছে, তো এইটা হচ্ছে গিয়ে ব্যাপার। দিস ইজ দ্য কনসেপ্ট। এই ব্যাপারটা কি ক্লিয়ার হলো? আমি আজ অব্দি তোমাদের যা পড়িয়েছি তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এটা। এটা যদি মাথায় না ঢোকে, ইউ পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড মোস্ট অফ দ্য থিংস দ্যাট আই হ্যাভ টকড রিগার্ডিং প্রোটিন কেমিস্ট্রি। যদি ডাউট থাকে আমাকে 15 বার জিজ্ঞেস করো, আই ডোন্ট মাইন্ড। স্যার প্রোটিনটা যখন অ্যাসিডিক হচ্ছে তাহলে হ্যাঁ, পিআইটা সাথে বেশি হচ্ছে। প্রোটিনটা প্রোটিনটা, যখন অ্যাসিডিক হ্যাঁ হচ্ছে তখন প্রোটিনটা প্রোটিনটা প্রোটিন যখন যখন অ্যাসিডিক প্রোটিন নিচ্ছে, মানে অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড প্রচুর হচ্ছে তখন পিআইটা, অ্যাসিডিক হ্যাঁ সাথে বেশি, না, 7 ওটা কম কি? হবে। কেন 7 বেশি হ্যাঁ হবে 7 তোমার? কম হবে। হ্যাঁ, অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড মানে কি, যে নেগেটিভলি চার্জ প্রচুর আছে, এবার সেটাকে নিউট্রাল করতে হবে, ফলে কি হচ্ছে বুঝতে পারছো তো ব্যাপারটা? হ্যাঁ তো তখন তাহলে প্রচুর H+ আয়ন হ্যাঁ, নিতে হবে। এক্স্যাক্টলি। তো দিস ইজ অলওয়েজ, যদি তোমার এই জিনিসটা মাথায় রাখবে, যদি তোমার অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড প্রচুর থাকে তার মানে কি হচ্ছে পিএইচ 7 এ ওটার উপর একটা নেগেটিভ চার্জ থাকছে, তাই তো? নিউট্রাল পিএইচ এ নেগেটিভ চার্জ থাকছে। এইবার তোমাকে H+ সাপ্লাই করতে হবে। তুমি যেই H+ সাপ্লাই করছো আস্তে আস্তে ওটা কি হচ্ছে, নেগেটিভ চার্জটা নিউট্রালাইজ হয়ে ওটা একটা 0 চার্জে চলে আসছে। H+ সাপ্লাই করার জন্য কি করতে হবে? তোমাকে পিআইটা, এই পিএইচটা কমাতে হবে।
কমাতে হবে। বারবার বলছি, কারুর যদি ডাউট থাকে এখনো জিজ্ঞেস করো। স্যার এই স্ট্রং অ্যানায়ন এক্সচেঞ্জের ওটা আর একবার বলেন, ওটা বুঝতে পারছি না এটা। আচ্ছা, মানে এটা ম্যাডামের ভিডিও শুনলে বুঝতে পারবে। দেখো, এইবারে একটা জিনিস বলছি, তোমার একটা প্রোটিন আছে, তাতে 5.5 তোমার চার্জ আছে, পিআই 5.5। এবার তুমি ওটাকে হাইলি নেগেটিভলি চার্জ করতে চাও, তার মানে কি করতে হবে, তোমাকে প্রচুর ওএইচ সাপ্লাই করতে হবে যাতে ওটার এইচ প্লাস গুলো বেরিয়ে যায়। জুইটার আয়নিক ফর্মে হ্যাঁ। আছে তো, মানে NH3 প্লাস হুম। CO মাইনাস। তুমি যতগুলো NH3 প্লাস আছে সব বার করে দিতে চাও, তাহলে তোমাকে কি প্রচুর OH মাইনাস সাপ্লাই করতে হবে যাতে NH3 প্লাস এর হাইড্রোজেনটা বেরিয়ে যায়। ঠিক হ্যাঁ বলছি স্যার। তো? তাহলে এবার হ্যাঁ। তুমি যতটা প্রোটিনটাকে বেসিক পিএইচ এ দেবে তত বেশি OH প্লাস সাপ্লাই হবে এবং তত হুম। ওটার NH3 প্লাস এর হাইড্রোজেনটা বেরিয়ে যাবে। তো ইট উইল হ্যাভ আ নেগেটিভ চার্জ। বোঝা যাচ্ছে তো শুভঙ্কর? হ্যাঁ স্যার। হ্যাঁ। নাও ইউ সি সামথিং। এবার একটা জিনিস একটু বুঝো, দ্য আদার ওয়ে রাউন্ড। আদার ওয়ে রাউন্ড মানে কি, যে এইবারে আমি প্রোটিনটাকে পজিটিভ চার্জ করতে চাইছি, ঠিক আছে, পজিটিভ চার্জ করতে চাইছি, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এইচ প্লাস সাপ্লাই করতে হবে। তাহলে আমি যদি খুব লো পিএইচ এর একটা বাফারে রাখি, লো পিএইচ মানে কি প্রচুর এইচ প্লাস আছে, ঠিক বলছি তো শুভঙ্কর? হ্যাঁ। তাহলে কি হবে, সিও মাইনাসটা সিও এইচ হয়ে যাবে আর NH3 প্লাসটা প্লাস থেকে যাবে। এইবার ব্যাপার হচ্ছে যে আমি চাই না সবকটা NH3 প্লাস রিমুভ হোক, কিছু NH3 প্লাস থেকে যাক, কিছু রিমুভ হোক, যাতে ওটা একটা উইক অ্যানায়ন হয়। নেগেটিভ চার্জ হুম। থাকবে কিন্তু কম থাকবে, তখন আমি কি করব, বাফারের পিএইচটা আর একটু কম দেব, মানে এইটা এতক্ষণ আমি দিচ্ছিলাম, এবার আমি 7.5 কি 7 দিলাম, তাতেও আমার সাফিসিয়েন্ট OH মাইনাস থাকবে, যে OH মাইনাস গুলো ওর H প্লাস এর সঙ্গে বাইন্ড করবে, বাট সবকটা H প্লাস কিন্তু NH3 থেকে খুলে বেরিয়ে যাবে না। ক্লিয়ার হচ্ছে? হুম। হুম। মানে উইক অ্যামিনো এই উইক অ্যানায়ন করার সময় পিএইচটা তাহলে আমাকে তো কমাতে হবে, মানে যতটা পিআই থাকবে তার থেকে তো একটু কমাতে হবে, মানে সামান্য নাকি? না না, কমাতে হবে না, অবশ্যই বাড়াতে হবে, কিন্তু সেটা 2 এর থেকে বেশি আমি বাড়াবো না। বারবার বলছি না, আমার প্রোটিনের পিআই যদি 5.5 থাকে, তাহলে আমি 7.5 এর থেকে বেশি বাফার নেব না, আমি আচ্ছা। 6.5 7 নিলাম ইত্যাদি, তখন সেটা তোমার হুম। একটা উইক অ্যানায়ন হবে। আর যদি আমি পিএইচ 8 এর বাফার নিই তখন ওটা স্ট্রং অ্যানায়ন হবে। সিমিলারলি আমি যদি ক্যাটায়ন বানাতে চাই, আমার 5.5 আছে, আমি 4.5 পিএইচ এর বাফার নিলাম, তখন কিন্তু ওটা উইক ক্যাটায়ন হলো, বা 4 এর বাফার নিলাম, উইক ক্যাটায়ন হলো, কিন্তু আমি যদি 3 এর বাফার নিয়ে নিই তখন কিন্তু ওটা স্ট্রং ক্যাটায়ন হয়ে যাবে। তোমার প্রোটিনটা দেখো, এবার তুমি বলবে স্যার আমরা এক্সপেরিমেন্টটা করবো কি করে, ভেরি ইজি। বুঝতে পেরেছি অবস্থা। হুম। তুমি একটা প্রোটিনের পিআই ডিটারমাইন করে নেবে, কিভাবে ডিটারমাইন করবে? প্রোটিনের পিআই হ্যাঁ, যে বলবে এক্ষুনি 5 নম্বর দেবো তাকে। কিভাবে প্রোটিনের পিআই ডিটারমাইন করা হয়? আমি যদি তোমাকে প্রোটিনের সিকোয়েন্স দিয়ে দিই, 2D জেল দিয়ে। অ্যামিনো অ্যাসিড টাইট্রেশন করে। অ্যামিনো অ্যাসিড টাইট্রেশন করে 2D জেল দিয়ে তোমাকে আমি প্রোটিনের সিকোয়েন্স দিয়ে দিচ্ছি, তুমি একটা আয়ন এক্সচেঞ্জ করার জন্য আগে একটা 2D জেল চালাবে, মানে একটা আয়ন এক্সচেঞ্জ ক্রোম্যাটোগ্রাফি করে প্রোটিন আইসোলেট করার জন্য তার আগে একটা 2D জেল চালাবে, তাই তো, যে পিআইটা কত জানার জন্য নাকি? আরে ইউ হ্যাভ আ, স্যার আমি তো সিকোয়েন্স পেয়ে যাচ্ছি, এবার তাহলে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের যে পিআই সেইগুলো এবার ডিটারমাইন করে নেট চার্জ কত আছে। ওকে, সেটা করা যেতে পারে, বাট তুমি এক্সপেরিমেন্ট যখন করবে তুমি কিভাবে করো, হাউ ডু ইউ ডু ইট, কেউ জানে না। বায়ো ইনফরমেটিক্স আরেকটা সাজেশন দিয়ে দিলাম, জাস্ট সার্ভারটার নাম হ্যাঁ বলো। স্যার, প্রোটিনের ইউনিপ্রট। না, ইউনিপ্রোট নয়,
প্রোট প্যারাম কেউ ব্যবহার করেছো? প্রোট প্যারাম এক্সপ্যাসি হ্যাঁ স্যার। টুলসের হ্যাঁ স্যার করেছি। ওখানে পিআইও ডিটারমাইন করা যায়, এক্সটিংশন কোএফিসিয়েন্টও ডিটারমাইন করা যায়, মলিকিউলার ওয়েটও ডিটারমাইন করা যায়, কোন অ্যামিনো অ্যাসিড কত আছে ডিটারমাইন করা যায়। প্রোট প্যারাম ব্যবহার করেছো তো? দেখো আমি তোমাদের স্যার। একটা কথা বলি, যখন তোমরা কোনো টিআইএফআর ইন্টারভিউ দিতে যাচ্ছ তোমাদেরকে একটু র্যাশনালি প্রথম কথা দেখো, হাজারটা জিনিস হাজার ভাবে করা যেতে পারে। এবার সায়ন বিশ্বাস বলবে স্যার আমি কি ভুল বললাম, আমি কি 2D জেল চালিয়ে ডিটারমাইন করতে পারি না পিআই? তুমি একটা বেসিক কনসেপ্ট ভাবো, আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি ইজ আ মাচ ইজিয়ার, যেটা তুমি তখনই করবে যখন তোমার একটা মানে তুমি চাইছো একটা প্রোটিনকে ফার্দার ওয়ান স্টেপ পিউরিফিকেশন করতে। ইউজুয়ালি অন্যান্য ক্ষেত্রেও আয়ন এক্সচেঞ্জ করা যায়, হ্যাঁ, মানে আমি মেটাল অ্যাফিনিটি দিয়ে পিউরিফাই করেছি, ফার্দার ওয়ান স্টেপ পিউরিফিকেশন আয়ন এক্সচেঞ্জ দিয়ে করব। সেই প্রসেসটা করার জন্য তার থেকে 10 গুণ খরচ সাপেক্ষ এবং ডিফিকাল্ট একটা প্রসেস আমাকে যদি 2D জেল চালাতে হয়, আই উইল বেটার পিউরিফাই দ্য প্রোটিন বাই দ্য 2D জেল ইটসেলফ। আমি আয়ন এক্সচেঞ্জটা করতে যাবো কেন? ওকে, তো এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। মানে এইখানে সমস্যাটা হয়ে গেছে, যেহেতু তোমরা প্র্যাকটিক্যালটা কিছু করোনি, সবই থিওরিটিক্যাল, ফলে কোনটা কিভাবে করতে হবে আইডিয়া নেই তোমাদের। আর এখন কি আর করছো, প্র্যাকটিক্যাল কিছু হচ্ছে? হ্যাঁ স্যার, শুরু হবে বিভাসের চেয়েছে সিলেবাস, আচ্ছা এগুলো দেওয়ার পরে শুরু হবে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, খুব ভালো কথা। তা এই ব্যাপারটা ক্লিয়ার হলো তো সবার, কোনো ডাউট নেই তো? এইবার আমার লাস্ট হ্যাঁ একটা স্যার। কোয়েশ্চেন তোমাদেরকে, আমরা আবার কালকে মিট করছি কিন্তু কালকে তাহলে আমার সকালবেলা পাশের ক্লাস আছে, তাহলে আমরা সন্ধ্যেবেলা মিট করি 8টা নাগাদ, অসুবিধা নেই তো? এখন তো না হয়েও স্যার। হ্যাঁ স্যার। হয়েও গেছে, রোজা হয়েও গেছে, 8টায় মিট করব। আমার লাস্ট একটা প্রশ্ন আজকে তোমাদের, প্রশ্নটার উত্তর দাও, বিশেষ করে যারা টিআইএফআর এর ইয়ে করছো। আমার একটা প্রোটিনের পিআই হচ্ছে সে 7.5, আমি প্রোটিনটাকে 7.5 এর বাফারে যদি ডিজলভ করি কি হবে? রাদার একটা প্রোটিনের যা পিআই সেই সেম পিএইচ এর বাফারে যদি আমি প্রোটিনটাকে নিই কি হবে? নেওয়া উচিত না উচিত নয়? নিলে কি হবে, না নিলে কি হবে, একটু আমাকে বলো। and don't try to memorize things. স্যার বলেছিলেন বাড়ালে এই হবে, কমালে, অলওয়েজ এইচ প্লাস আর ওইচ মাইনাস এর রেসপেক্টে জিনিসগুলোকে ভাবার চেষ্টা করো। ডোন্ট ট্রাই অ্যান্ড মেমোরাইজ থিংস। কি হবে বলো? যে পিআই প্রোটিনের যে পিআই, সেই পিআই এর বাফার যদি নিই আমি সেই সেই পিএইচ এর পিএইচ এ, ব্যাপার, তাহলে তো হ্যাঁ, তাহলে প্রোটিনটা তো নিউট্রাল হিসেবে থেকে যাবে, জুইটার আয়নিক ফর্মে থেকে যাবে, তো ওটাকে তো আইসোলেট করা যাবে না। হ্যাঁ, মানে ইজ ইট রেকমেন্ডেবল? আমি যদি তোমাকে বলি এই তোমার প্রোটিনটার পিআই আমি প্রোট প্যারামে দেখলাম 7.5, দেখো একটা কথা বলি, প্রোট প্যারামের সঙ্গে হয়তো রিয়েল পিআই অনেক সময় ম্যাচ করে না, কারণ ওদের একটা পার্টিকুলার অ্যালগোরিদম দিয়ে ওরা ক্যালকুলেট করে, বাট কাছাকাছি, মানে যে খুব ভ্যারিয়েশন হয় তা নয়। তা তোমাকে যদি বলি এই প্রোট প্যারামে আমি ক্যালকুলেট করলাম তোমার প্রোটিনটার পিআই হচ্ছে 7.5, তো তুমি কি ওটাকে মানে তুমি এবারে প্রোটিনটাকে ডাউনস্ট্রিম কাজ করতে হবে, ফ্লুরোসেন্স, সিডি, বিভিন্ন মাইক্রোস্কোপে প্রোটিনটাকে একটা বাফারে ডিজলভ করো, তুমি কত পিএইচ এর বাফার নেবে? ডিনেচার হয়ে যেতে পারে। ডিনেচার্ড হয়ে যাবে কেন? ওই সল্ট ব্রিজ গুলো নষ্ট হয়ে যাবে, মানে সব প্লাস মানে নিউট্রাল যেহেতু হয়ে যাচ্ছে। ওকে, আর কিছু একটা বলেছে, একটা আইডিয়া করে কিছু একটা বলেছে, সেটা যে খুব একটা ভুল বলেছে তা আয়নিক নয়। ইন্টারঅ্যাকশন গুলো নষ্ট হবে। কি হবে যদি কোনো একটা জিনিস তোমার আয়নিক ইন্টারঅ্যাকশন নষ্ট হয়, তখন সেটা সব থেকে বড় সমস্যা কি হবে? প্রোটিনটাকে যে বাফারে নিয়েছো সে বাফারে সলভেন্টটা কি? প্রোটিনটা যে কোয়াটার্নারি বা ধরো তুমি টার্সিয়ারি স্ট্রাকচার থাকে সেটা তো ধরো তুমি ফ্রিজ বাফার বানাচ্ছো, সেই ফ্রিজ বাফারে সলভেন্টটা কি? হোয়াট ইজ দ্য সলভেন্ট?
কেউ জানে না একটা বাফারে সলভেন্ট কি? হ্যাঁ, HCl। HCl সলভেন্ট? ফ্রিজ বাফারটায় তুমি কি কিসে নিচ্ছ? দ্যাট ইজ কল্ড দ্রবণ, রাইট? বাংলায় দ্রবণটা কি? দ্রব্যটা তো হচ্ছে গিয়ে ফ্রিজ, HCl যে পাউডারটা, ফ্রিজ পাউডারটা। দ্রবণটা কি? হোয়াট ইজ দ্য সলভেন্ট? এটা কেউ জানে না। যখন ফ্রিজ বাফার বানাও, ফ্রিজটা কিসে গোলো? জল, ডিস্টিল ওয়াটারে। হ্যাঁ, জলে গোলো। অফকোর্স। তো এইটা নিয়ে তোমরা এত ভাবছো কেন যে একটা সলভেন্ট কি ফ্রিজ বাফারের, সেটা নিয়ে এত ভাবছো কেন? জলে গোলো। এবার জলটা, H2O-টা কি ধরনের সলভেন্ট? পোলার সলভেন্ট। পোলার সলভেন্ট। এবার একটা প্রোটিনের যদি বলছে যে ওই সময় পুরো নিউট্রাল হয়ে যাবে, আয়নিক ইন্টারঅ্যাকশন গুলো নষ্ট হয়ে যাবে, তখন কি সমস্যা হবে পোলার সলভেন্টে গুলতে? ও সলিউবিলিটিটা মারাত্মক কমে যাবে, সলিউবিলিটি হারিয়ে যাবে, হ্যাঁ। এবং সঙ্গে সঙ্গে কি হবে? প্রোটিনটা প্রেসিপিটেট করতে শুরু করবে। That is the problem. So you should never take a protein in a buffer with whose pH is equal to the pI of the protein. You should never take a protein in a buffer whose pH is equal to the pI of the protein. Otherwise, the protein will be very, very, very less soluble. Its solubility will decrease to the least and it will get precipitated. সবসময় তোমার যদি প্রোটিনের pI 7.5 হয়, either you take it in a buffer of 8.5 pH or 6.5 pH. 1 pH difference কিন্তু PI এর সাথে মেনটেন করতেই হবে। ওকে, সো লেস দ্যান আ মিনিট, ক্লাস এখানে আজকে এন্ড। আবার আমরা কালকে 8টার সময় মিট করছি এন্ড উই উইল ডিসকাস। এবার থেকে তো রোজই মিট হবে, লকডাউন, আমিও বাড়িতে, রোজই ডিসকাশন হবে, কোনো অসুবিধা নেই। আর আজকের ক্লাসে যদি কারোর কোনো ডাউট থাকে আমাকে কিন্তু ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করো, আমি ইমিডিয়েট রিপ্লাই দেবো, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। উই এন্ড নাও। কাল রাত্রি 8টায় আবার মিট করছি।